হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি শেখ ফরিদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ। আমি 31 BCS এর একজন কর্মকর্তা। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো BCS প্রিলিমিনারিতে প্রিলিমিনারির জন্য কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন, স্পেশালি আমাদের ইংলিশ অংশে। আসলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে ইংলিশের ব্যাপারে তারা ভীত হয়ে পড়ে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে স্টুডেন্টরা এদিক সেদিক ছোটাছুটি করে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কোচিং সেন্টারে পর্যন্ত তারা যায় ইংলিশ শেখার জন্য। আর ইংলিশ নিয়ে তো বাংলাদেশের মানুষের একটা ভয় সবসময় কাজ করে। আমরা ছোটবেলা থেকেই ইংলিশের ব্যাপারে আমরা খুবই ভীত। কিন্তু আমাদের BCS এর মতো জায়গায় বা BCS দিতে গিয়ে আমাদের দেয়ালে কিন্তু পিঠ থেকে যায়, কারণ তখন কিন্তু আমাদের সামনে করার আর কিছুই থাকে না। তার মানে তখন আমাদের কিন্তু ইংলিশ পড়তেই হবে, ইংলিশে আমাদের আনসার করতেই হবে। আর সেখানেই আমাদের প্রবলেম, কারণ আমরা সারা জীবন ইংলিশকে ভয় পাই। কিন্তু BCS এ আমাদের ইংলিশকে ভয় পেলে কিন্তু চলবে না, ওখানে তো আমাদের আনসার করতেই হবে। আর BCS এর প্রিলিমিনারিতে ইংলিশটা এত ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বাংলা বিষয়ে বা সাধারণ জ্ঞান, বাংলাদেশ বা আন্তর্জাতিক বা অন্যান্য অংশে সবাই কিন্তু প্রায় সেম মার্কস পায়। তাহলে ডিফারেন্সটা কোথায় হয় বা পার্থক্যটা কোথায় হয়? আমি মনে করি পার্থক্যটা হয় ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স অংশে। আর BCS তো এমন একটা কম্পিটিশন, এমন একটা জায়গা যেখানে আপনি যদি 0.5 মার্কস বেশি পান, তাহলে দেখা যাবে আপনি মোটামুটি 1000 স্টুডেন্টের উপরে চলে যাবেন। আর যদি 0.5 মার্কস কম পান, তাহলে কিন্তু আপনি অনেক নিচে চলে যাবেন। অনেক সময় দেখা যায় 0.5 মার্কসের জন্য একজন স্টুডেন্ট কোয়ালিফাই করতেছে BCS এর প্রিলিমিনারির মতো জায়গাতে। আর ওইখানে ইংরেজিকে অবহেলা করার বা বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। তার মানে এখানে আপনাদের পারতেই হবে, ইংলিশের মুখোমুখি করতেই হবে। আর আমরা ইংলিশকে কখনোই কিন্তু এড়াতে পারবো না। আমি মনে করি আমার নিজস্ব ফিলসফি যেটা, যে একজন মানুষ জীবনে মৃত্যুকে এড়াতে পারে না আর ইংলিশকেও এড়াতে পারে না। আমার কাছে মনে হয় ইংলিশ এত ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, যাই হোক, সেই ইংলিশের ব্যাপারে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে। আর সেই BCS এর মতো জায়গাতে আমরা যদিও অনেক স্যারের পেছনে ঘুরি, অনেক জায়গায় আমরা চলে যাই, তবে আমি আপনাদের কিছু আশার আলো দেখাতে চাই। আমার মনে হয় অধিকাংশ ইংলিশের BCS প্রিলিমিনারি বা অন্যান্য জব সেক্টরে অধিকাংশ ক্ষেত্রে আমাদের কিছু বিষয় আছে যে বিষয় আমরা নিজেরাই মুখস্থ করতে পারি। এর জন্য মনে হয় কোনো স্যার বা আমার মনে হয় না কোনো গাইডলাইনের কোনো কাউকে ব্যাখ্যা করে দেওয়ার দরকার আছে, বা কারোর কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যাওয়ার দরকার নেই। কারণ অনেক কিছু আছে যেটা আমি নিজেই পারবো এবং আমি মুখস্থ করতে পারবো। আমি যদি মুখস্থ করি তাহলেই কিন্তু অনেক সমাধান হয়ে যায়। তাহলে সেগুলো কি? এবং আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে মুখস্থ বিদ্যা যেটা, সেটা কিন্তু পৃথিবীর কোনো স্যার আপনাকে করে দিতে পারবে না। তার মানে মুখস্থ বিষয়টা কিন্তু এটা আপনাকেই করতে হবে, কাজে এর জন্য কোনো স্যারের কাছে যাওয়ার দরকার নেই। আমি মনে করি ব্যক্তিগত বিষয়, এটা আপনার টোটালি ব্যক্তিগত বিষয়, আপনি কতটুকু মুখস্থ করবেন। তারপরে হ্যাঁ, কিছু বিষয় আছে যে বিষয়গুলো
জন্য আমাদের অভিজ্ঞ একজন টিচার দরকার পড়বে, কিন্তু টিচারের দরকার পড়বে ঠিক আছে, তারপরেও আমাদের কিছু বিষয় আছে যেটা কিন্তু আমি এমনিতেই মুখস্থ করতে পারবো, এর জন্য আমার কোনো স্যারের দরকার পড়ে না। তাহলে সেই বিষয়গুলো কি আমি সর্বপ্রথম আমি কিভাবে নিজে নিজে বিসিএস এর প্রস্তুতি নিতে পারবো, আর প্রস্তুতি নেওয়ার জন্য আমার কোনো স্যার বা কোনো অভিজ্ঞ কোনো গাইডলাইনারের দরকার পড়বে না, সেই বিষয়গুলো কি। যেমন আমি মনে করি প্রথমে যেটা আসে সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এটা কিন্তু কোনো ছাড়ের দরকার পড়বে না বা কোনো টিচারের দরকার পড়বে না, এটা আপনাকে মুখস্থ করতে হবে যে কোন ভার্বের ক্ষেত্রে বা কোন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা বসে, এটা কিন্তু বইয়ে লেখা থাকে এবং এটা আমি সরাসরি সেখান থেকে মুখস্থ করতে পারবো। যেমন আমি যদি উদাহরণ স্বরূপ হিসেবে ধরি, যেমন আমাদের একটু যেমন একটু যোগ করা, এটা আমরা সাধারণত ছোটবেলা থেকে আমরা এই ধরনের মুখস্থ করে থাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা অ্যাকিউজ অফ অভিযুক্ত করা। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমি ব্যক্তিগতভাবে বলবো আমার অভিজ্ঞতার আলোকে, আপনাদেরকে 3টা বইয়ের সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। আমি একটা বই বলবো না, কারণ কখনোই একটা বই যথেষ্ট হয় না। এর কারণ কেন, এর পেছনে কি যুক্তি আছে, এবং আমি মনে করি এর পেছনে যে যুক্তিটা আছে সেটা হলো যে যারা 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 প্রশ্ন করার জন্য নিয়োজিত থাকে, তারা যদি একটা বই থেকে প্রশ্ন করে এবং একটা বই থেকেই যদি সবই কমন পড়ে, তাহলে কিন্তু যারা প্রশ্নকর্তা থাকে তাদের কিন্তু একটা বদনাম হয়ে যেতে পারে যে তারা একটা বই থেকে সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো সিলেক্ট করছে। আর আরেকটা কথা বলে রাখি, যারা প্রশ্ন করে তারা কিন্তু কখনোই শুধু একটা বই নিয়ে তারা কখনোই প্রশ্ন করে না। তারা দেখা যাবে যে 3-4টা বা 5টা বই তাদের সাথে রাখে, এবং এই জন্য আমি প্রথমেই যেটা বলবো, আপনি সর্বপ্রথম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আজকে রাত থেকে মুখস্থ করা শুরু করেন। এখন থেকে মুখস্থ করা শুরু করেন। প্রথমে যে কোনো একটা বই সিলেক্ট করেন। আমি বলতে পারি এ প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা বই আছে, সেই বইটাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক আছে আমি দেখেছি। আপনারা যদি এই বইটা থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করেন, আচ্ছা ঠিক আছে আমার একটা বই মুখস্থ হয়ে গেছে, তারপর আমি কি করব, নবম দশম শ্রেণীর যে গ্রামার বই আছে সেই বইটা আমি হাতে নেব। এবং আপনাদের একটু বলে রাখি, মজার ব্যাপার হলো আপনি যদি একটা বই থেকে মুখস্থ করেন, পরবর্তী একটা বইতে গিয়ে দেখবেন যে আপনার প্রায় 90% আপনি কভার করতে পেরেছেন। তাহলে আরেকটা বই নেন, তাহলে দেখবেন প্রায় 95% আপনি কভার করতে পেরেছেন, এবং ওই ক্ষেত্রে আপনি কিন্তু একটা মজা পাবেন, পড়ার মধ্যে যে একটা মজা আছে, একটা অ্যামিউজমেন্ট আছে, একটা ইন্টারেস্ট আছে, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। তাহলে আমি বলবো যে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করেন। এর জন্য আমি কোথায় যাব, কার কাছে যাব, কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনার ব্যক্তিগত কক্ষ যথেষ্ট। এর জন্য 3টা বই লাগবে আপাতত। 3টা বই থেকে সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করেন। আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে না। তার মানে এখান থেকে আপনি কিন্তু নিশ্চিত মার্কস পেতে পারবেন। আরেকটা বিষয় মনে রাখতে হবে আপনাদের, যে আমি বিসিএস পরীক্ষা যেখানে লাখ লাখ প্রার্থী যেখানে আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, আপনাকে ভয় পেলে চলবে না। আমি মনে করি সবাই কিন্তু পরীক্ষা দিতে যায়, যারা যায় সবাই কিন্তু চাকরি পাবে এই নিশ্চয়তা নিয়ে তারা কখনোই যায় না। অনেকে আছে যে তারা কিছু না পড়েই যায়, এবং আমি মোটামুটি আমার ব্যক্তিগত জীবন থেকে আমি যতটুকু দেখেছি সেটা হলো যারা পরীক্ষা দিতে যায় তাদের 80%ই তারা নিজেরাও শিওর থাকে না যে আমাদের বিসিএস হবে। 20% স্টুডেন্ট যারা তারা খুবই ভালো এবং তারাই চাকরির জন্য যায়। তার মানে আপনার দৃষ্টিতে, মানে যদিও আমরা দেখি আপাত দৃষ্টিতে, যদিও দেখা যায় বাহিরে অ্যাপারেন্টলি যেটা দেখা যায় লাখ 5 লাখ বা 4 লাখ স্টুডেন্ট, আসলে মোটামুটি তাদের মধ্যে কিন্তু কয়েক হাজারই মাত্র যোগ্য,
যারা চাকরি পাওয়ার জন্য বিসিএস হওয়ার মতো যোগ্যতা রাখে। তাহলে আপনাকে মুখস্থ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তবে হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রেও কিছু কিছু বিষয় আছে যেগুলো বোঝার আছে, এবং আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিভাবে কাজ করে, এবং আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনাদের কি কি প্রবলেম হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার ক্ষেত্রে। আমি জানি আপনাদের কি কি সমস্যা হবে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। তারপর আমাদের 2 নাম্বার যেটা গ্রুপ ভার্বস, এইটা, এবং এই গ্রুপ ভার্বসটা কিন্তু আমরা নিজেরাই মুখস্থ করতে পারি। এবং আমি মনে করি যে যত গ্রামার বই আছে, গ্রামার বইয়ের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পাশেই কিন্তু থাকে সবসময় গ্রুপ ভার্বগুলো থাকে। এবং আমি আশা করব যে আপনারা গ্রুপ ভার্বগুলো মুখস্থ করবেন, এটা এতটা দরকার পড়ে। এবং আপনি যদি ফ্রি রাইটিং লিখতে চান তখনও কিন্তু দরকার পড়বে, প্রিলিমিনারিতে দরকার পড়বে গ্রুপ ভার্বস। এটা আপনারা নিজেরা মুখস্থ করবেন, ইভেন অর্থ সহ আপনারা মুখস্থ করবেন, যেগুলো গ্রুপ ভার্ব। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে গ্রুপ ভার্ব মানে কি। আসলে গ্রুপ ভার্ব কোনগুলো, আপনারা বই খুলে দেখবেন যে মেক, মেক, এই মেকের সাথে দেখবেন যে আপনারা মেক, মেক, মেক অফ, মেক আপ অফ, তারপরে হলো মেক ফর, মেক আউট, এই বিষয়গুলো। টেক দিয়ে দেখবেন যে টেক ডাউন, টেক আফটার, এই বিষয়গুলো আপনারা সবগুলো অর্থ সহ মুখস্থ করবেন। আচ্ছা, তারপর আমাদের 2 নাম্বার চলে গেল। তারপরে আসে আমরা 3 নাম্বার ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। আমাদের আরেকটা বিষয় আছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এগুলো কিন্তু আপনারা সরাসরি অর্থ সহ একেবারে মুখস্থ করতে পারেন। এর জন্য আমি সাজেস্ট করব যে আপনারা 3টা বই থেকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস মুখস্থ করবেন, এবং এর মধ্যে কিন্তু একটা আলাদা একটা মজা আছে। আপনি যখন 10টা পারবেন তখন দেখবেন যে আরো 10টা মুখস্থ করতে ইচ্ছা করতেছে। আপনি যখন কিছুই পড়বেন না তখন আপনার কাছে কিন্তু বইটা দেখেই বিরক্ত, আপনি একেবারে বোর্ড হয়ে যাবেন যে আমি এত পড়া কিভাবে পারবো। আসলে কিন্তু আপনি যদি মুখস্থ শুরু করেন আজকে থেকে, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। তারপরে আমাদের 4 নাম্বার বিষয় যেটা সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যান্ড ডেফিনিশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। আমরা কিন্তু বাংলাতে দেখেছি আমরা এক কথায় প্রকাশ, ইংরেজিতেও কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে বা ডেফিনিশন থাকে। আমাদের যে কোনো বইয়ে আমি দেখাবো আপনাদের পরবর্তী কোনো এপিসোডে যে কিভাবে আসলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো কোথায় পাওয়া যাবে। আমি মনে করি সব বইতেই পাওয়া যাবে এবং আপনারা এটা মুখস্থ করবেন। আর তারপরে যেটা আসে সেটা হলো অ্যানালজি টেস্ট। আপনারা কিন্তু সব বইয়ের মধ্যে অ্যানালজি টেস্ট দেখেন, এটা কারো বোঝানোর দরকার নেই, আপনি মুখস্থ করেন, এবং আমি মনে করি মুখস্থ করবেন এবং পারবেন, এবং পরীক্ষায় ভালো করবেন এবং চাকরি নেবেন, এর জন্য কারো দরকার পড়বে না। তারপর আসে দেখেন ওয়ার্ড ফরমেশন, বা আমরা যেটাকে বলতে পারি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। 6 নাম্বার বিষয় যেটা ওয়ার্ড ফরমেশন। এখন আসেন ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন মানে আমি একটা ওয়ার্ড দিলাম, এই সেই ওয়ার্ড থেকে আমরা, যেমন আমরা এডুকেশন, এটা একটা নাউন, এই নাউনকে আমি কিভাবে ভার্ব করব। যেমন আমি এটাকে ভার্ব করতে পারি এডুকেট, বা আমি এটাকে অ্যাডজেক্টিভ করতে পারি এডুকেটিভ। তারপর আমাদের আপনি যদি বইটা দেখেন তাহলে বইতে দেখবেন অনেক, প্রায় অধিকাংশ নন ওয়ার্ডসেরই ওয়ার্ড ফরমেশনগুলো বইতে সুন্দর করে দেওয়া আছে, ইভেন সেন্টেন্স মেকিং সহ, এবং আপনারা সেগুলি পড়েন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে আলোচনা করব। আর 7 নাম্বার বিষয় হচ্ছে স্পেলিং। স্পেলিংও এখানে কারো বোঝানোর কোনো দরকার নেই। বিভিন্ন কঠিন কঠিন শব্দ বা আমাদের নন ওয়ার্ডগুলো অনেক সময় কিন্তু স্পেলিং মিস্টেক দেওয়া থাকে, স্পেলিংয়ে আপনার রং স্পেলিং দেওয়া থাকে, সেটাকে আপনাকে সঠিক স্পেলিং করতে হবে। এটা আপনাকে কেউ বোঝানোর কিছু নাই, কারোর কাছে যাওয়ারও দরকার নাই, আপনি মুখস্থ করেন। তারপর আসে প্রবাদ বাক্যের বা প্রোভার্বস। এটা আমরা ছোটবেলা থেকেই প্রোভার্বস আমরা পড়ি, এবং আপনাদের সেই প্রোভার্বসগুলো বাংলা যে প্রবাদ বাক্য আছে সেইটার ইংরেজিটা আপনাকে হুবহু মুখস্থ করতে হবে। এবং আমি দেখছি অনেক চাকরির পরীক্ষাতে এই প্রোভার্বসের মাঝখান থেকে, ইংলিশের মাঝখান থেকে একটা ওয়ার্ড মিসিং থাকে, এবং সেই উপযুক্ত ওয়ার্ডটাকে আপনাকে লিখতে বা চুজ করতে বলা হয়। এটা আপনাকে কেউ বোঝাতে পারবে না, এটা আপনি মুখস্থ করবেন।
আর 9 নাম্বার বিষয় আছে রাইট ফর্মস অফ ভার্বস। ভার্বসের সঠিক ব্যবহার। আপনি ইংরেজির জন্য এটা কত বড় যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাকে বলে শেষ করা যাবে না। আপনি যদি কিছু লিখতে চান তাহলে এই বিষয়ের কিন্তু কোনো বিকল্প নাই বলে আমি মনে করি। আর কারেকশন, আরেকটা বিষয় আছে কারেকশন। তার মানে এই মোটামুটি 10টা বিষয় রাইট ফর্মস অফ ভার্বস অ্যান্ড কারেকশন। যে হ্যাঁ, যদিও কিছু কিছু বিষয় আছে রাইট ফর্মস অফ ভার্বস বা কারেকশনের যেখানে আপনার দরকার পড়বে কোনো টিচারের বোঝার জন্য। তাহলে এই 10টা বিষয়। আর আমি পরবর্তী আমার এপিসোডে রাইট ফর্মস অফ ভার্বস বা কারেকশন এটা নিয়ে আমি আলোচনা করব যে আপনারা কোন বই থেকে এই 2টা বিষয় পড়তে পারেন। আমি সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখেন, আপনারা যদি এই 10টা বিষয় আপনারা যদি মুখস্থ করেন তাহলে আমার মনে হয় যেটা আপনারা যে কোনো পরীক্ষাতেই মোটামুটি এখান থেকেই বেশ ভালো করতে পারবেন এবং এর জন্য কোনো টিচারের দরকার পড়বে না। হ্যাঁ, তারপরে কিছু বিষয় আছে যে বিষয়গুলো টিচারের দরকার পড়বে বিসিএসে, সেটা আজকে আলোচনা করব না, সেটা অন্য দিন আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকেন। আর আমি যে 10টা বিষয়ের কথা বললাম এই 10টা বিষয়ের মধ্যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখন থেকে আপনারা, আমি মনে করব যে আজকে থেকে নয়, এখন থেকে আপনারা পড়া শুরু করেন। আর আমি রাইট ফর্মস অফ ভার্বস অ্যান্ড কারেকশন আমি আজকে এখন একটু বলে দিচ্ছি। এই 2টা বিষয়ের জন্য আপনারা একটা বই আমি বলবো, সেই বইতে মোটামুটি বাংলাদেশের যত কারেকশন বা রাইট ফর্মস অফ ভার্বস থাকে ওইখান থেকেই কিন্তু আমরা আনসার করতে পারি। সেটা হলো বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস, একটা বই আছে, মোহাম্মদ রাজিবুল ইসলাম আর বিনয় বর্মন স্যার লিখছে। আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। আমি আপনাদের আগামী ক্লাসে চেষ্টা করব সেই বইটা দেখানোর জন্য। আর সেই বইতে এত সুন্দর করে কারেকশন বা রাইটস ফর্মস অফ ভার্বস আছে। আমি দেখছি বাংলাদেশের সব বইয়ের থেকে এই বইটা সবচাইতে ভালো। এই বইটাতে এই 2টা বিষয় সুন্দর করে দেওয়া আছে। যাই হোক, আমি আগামী ক্লাসে কোন কোন বিষয়গুলো আপনাদের টিচারের বা কারো একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ, অভিজ্ঞ স্যারের পরামর্শ দরকার পড়বে সেটা আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর সবাই বিসিএস এর প্রস্তুতি নেন, স্পেশালি ইংলিশের জন্য। সবার প্রতি আমার শুভকামনা এবং দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন।